আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গুম, খুন ও জুলাই গণহত্যায় সেনাবাহিনী, পুলিশ সহ জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদ ইসলামের। কাল আবারও সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালে। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাব আলী রিয়াজের। পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে আশা ইউরোপীয় ইউনিয়নের। আন্দোলনের নামে ভোটকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না বলছে বিএনপি। ৬ দফা দাবিতে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি। কাল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি ডাক। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ইস্যু সহ তুলে ধরা হবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের অগ্রগতি। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। এবং ডেমু ট্রেন ভাঙাড়ি হিসেবে বিক্রি করবে রেল বিভাগ। ক্ষতি ৬০০ কোটি টাকা। সাবেক মহাপরিচালক সহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে কথা জানান তিনি। এ সময় বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে গুম, খুনের সাথে জড়িত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনারও দাবি জানান নাহিদ ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য দিতে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবানবন্দি শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে। এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালা, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। এ সময় গুম, খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদেরও শাস্তির দাবি জানান জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম। অভিযোগ তোলেন মামলার ধীরগতি নিয়েও। সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণ অভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন, বিজিবির একজন আর্মি অফিসার, এদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে, সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে, তাকে যাতে বিচারের আওতায় নয়, সে কোন বাহিনীর সেটা যাতে দেখানো হয়। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে ১৯ জুলাই পর্যন্ত মানবতা বিরোধী বিভিন্ন ঘটনার বর্ণনা দেন নাহিদ ইসলাম। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ তৈরি করে জাতীয় নির্বাচনের সময় গণভোট করার প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। আর প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে অক্টোবরে সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হবে বলে জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে তৃতীয় দিনের আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। আশা করছি যে আপনাদের কাজ শেষ হয়েছে।
এ সময় কমিশন সনদের আইনি ভিত্তি দিতে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সাংবিধানিক আদেশ তৈরি করে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের প্রস্তাব দেয়। একটা অন্তর্বর্তী সরকার যে নিজেই একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আছে, তারা একটা কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করতে পারে কিনা, এইটা একটা প্রশ্ন হিসেবে এসেছে। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, তার মধ্যে মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত হয়। নতুন একটা প্রস্তাব, এগুলো আলাপ আলোচনা করে আমি আশা করি আমরা আগামী হয়তো 10-12 দিনের মধ্যে আমরা একটা বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। কমিশনের এই প্রস্তাবের সাথে একমত প্রকাশ করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পরামর্শ দেয় কিছু দল। আমাদের বক্তব্য হলো যে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি। ওনারা বলেছেন ইলেকশনের দিন একই সাথে গণভোট করার জন্য, আমাদের প্রস্তাবটা ছিল আগে যে আগেই একটা গণভোট করার জন্য। এই যে নতুন যে একটা জিনিস নিয়ে এসেছে, এটার ব্যাপারে কিন্তু সবাই কনভিন্স না, এটার ব্যাপারে আমাদেরকে আরো আলোচনা করতে হবে। ফলে আমাদের পজিশন হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি। সরকার যদি তার বল আমাদের পায়ে দিয়ে দেয়, আমরা বিভিন্ন দিকে আমরা লাথি দিতে থাকবো, শেষমেশ কিন্তু গোল হবে না। সুতরাং এই মুহূর্তে গোল দেওয়ার দায়িত্ব সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সংলাপে আগামী রোববারের আগেই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এটা সমর্থন করেছেন, অনেকেই ভিন্ন মত প্রকাশ করেছেন। আমরা যে সুপারিশগুলো পাঠাবো সরকারের কাছে, তার মধ্যে এটি একটি সুপারিশ হতে পারে এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব। বুধবারের আলোচনায় অংশ নেয় 30টি রাজনৈতিক দল। সবাইকে ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কিছু মহল জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্ধারিত সময় নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মুনির সাতৌরির নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে আবারও অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে। বৈঠকে সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট এবং ইইউ বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় এমপিরা অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্র যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আখ্যায়িত করেন। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বলে আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সফররত ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বিএনপি নীতি নির্ধারকরা আরও জানান, এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে জামায়াতে ইসলামীকে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে দাবি করে বিএনপি নেতারা বলেন, আন্দোলনের নামে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক করতে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে আসে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টারও বেশি সময় বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ইইউ চায় ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক। আসন্ন জাতীয় নির্বাচনের জন্য পিআর কোনো প্রাসঙ্গিক বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি। পিআর যদি কেউ চায়ও, সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করতে হবে। বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার, এটা তারা চায়। সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক এবং এর জন্য ওরাও কাজ করতে চায়। আমাদের সকলে মিলে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি, দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। এ সময় আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতির দাবিতে হঠাৎ করে আন্দোলন করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না। আন্দোলন না করে দেশের স্বার্থে নির্বাচন আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পিআর তো এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু না, এই কারণে যে যদি আপনি রাজিও হন তাহলে তো এই নির্বাচন পিআরের মাধ্যমে হবে না।
সেটা তো হবে সংবিধান সংশোধন হওয়ার পরে। বা জুলাই আগস্টে আন্দোলন হলো, সেখানে দাবির মধ্যে কি বিয়ার ছিল? এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা, আমরা মনে করি তারা বুঝতে পারবেন তাদের কি করা উচিত এবং তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহযোগিতা করবে। নেতারা জানান, বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা করবে ইইউ। ধন্যবাদ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। 4 দফা দাবিতে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। এ সময় পলিটেকনিক শিক্ষার্থীরা কাল সারা দেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচির ঘোষণা করে। এদিকে অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তা মোড় সহ সারা দেশের জেলা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে আন্দোলন করে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 4 দফা দাবিতে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা তেজগাঁয়ের 7 রাস্তা মোড় অবরোধ করে আন্দোলন করে। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতারুয়া দহন কর্মসূচি পালন করবে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দিনাজপুরে রেলপথ অবরোধ এবং বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ কারণে বিভিন্ন স্থানে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সড়ক ও রেলপথ যাত্রীরা। বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীরা নগরিক চৌমাথায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে রাজধানী ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। নওগাঁয় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ঢাকা বগুড়া মহাসড়কের বনানী লিচুতলা বাইপাস মোড়ে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। এ সময় দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। রংপুর পলিটেকনিক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে অবস্থান নেয়। যশোরে পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে হাইকোর্ট মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুরে বুড়িরহাটে শরীয়তপুর চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা। 24শে জুলাই গণ আন্দোলনের পর বহুমুখী সংস্কারে এবং নির্বাচনমুখী বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক শান্তির বিষয়ে জাতিসংঘে নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ। আগামী 23 সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অধিবেশনে ড. ইউনূস আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন 26 সেপ্টেম্বর। তার সফর সঙ্গে হচ্ছে 3 রাজনৈতিক দলের 4 জন শীর্ষ পর্যায়ের নেতা। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হুমায়ুন চিশতির রিপোর্ট। 23 সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন। অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, সাধারণ বিতর্কে অংশ নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এবারের অধিবেশন আমাদের কাছে একটি সুযোগ, বিশ্ব দরবারে ঐক্যমত্যের ভিত্তিতে পরিচালিত আমাদের চলমান সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্র অভিমুখে আমাদের যাত্রাকে উপস্থাপন করা। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবার 30 সেপ্টেম্বর 2025 তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে High Level Conference on the Situation of Rohingya Muslims and Other Minorities in Myanmar শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সম্পর্কে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। 25 সেপ্টেম্বর, the 30th anniversary of the World Programme of Action for Youth শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভায় মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন। এছাড়াও অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব সহ বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা প্রধানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর ব্যবস্থা পরিচালনা সহ ইটালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টার সাথে এবারে সফরে যাচ্ছেন বিএনপি, জামাত ও এনসিপি এই 3 দলের 4 জন রাজনীতিবিদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই 4 জন যাবে। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরকালে কোনো বিক্ষোভ হলে তা মোকাবিলায় সেখানকার পুলিশ প্রস্তুত আছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কর ফাইলে কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে জব্দ করা লকার খোলার এখতিয়ার নেই জাতীয় রাজস্ব বোর্ডের। শুধু শেখ হাসিনা নয়, যে কোনো ব্যক্তির কর ফাইলে অনিয়ম পেলেই লকারের খোঁজ নেওয়া হবে। ঢাকা চেম্বারে বিল্ডের আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তবে সব ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে বুধবার অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2টি লকার জব্দ করে এনবিআর এর গোয়েন্দারা। এই নিয়ে মোট 3টি লকার জব্দ করা হলো। $600 কোটি টাকার ডেমো ট্রেন এখন ভাঙাড়ি দরে বিক্রি করতে যাচ্ছে রেল বিভাগ। টাকা আত্মসাতের জন্যই ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে সত্যতা পেয়েছে দুদক। তখনকার রেলের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী, প্রকল্প পরিচালক ইফতেখার হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। এদিকে ঋণের 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্বল্প দূরত্বে দ্রুত চলাচলের স্বপ্ন দেখিয়ে 2013 সালে যাত্রা শুরু করে 20 জোড়া ডেমো ট্রেন। চীন থেকে 30 বছর চালানোর জন্য ট্রেন এনে 10 বছর পরে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। অবস্থা এমন যে সেগুলো এখন ভাঙাড়িতে বিক্রি করতে হবে। এসব মানহীন ট্রেনে কিভাবে 600 কোটি টাকা খরচ দেখানো হলো তার অনুসন্ধানে নামে দুদক। এতে দেখা যায় ডেমো ট্রেন চালানোর সমীক্ষা ছাড়াই এগুলো আনা হয়, যার মূল উদ্দেশ্য ছিল অর্থ আত্মসাৎ। এই অভিযোগে তখনকার রেলের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী, প্রকল্প পরিচালক ইফতেখার হোসেন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আখতারুজ্জামান, উপসচিব বেঞ্জামিন হেমব্রম, অঞ্জন কুমার, আশরাফুজ্জামান ও উপপরিচালক মমিতুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমো ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় 598 কোটি 84 লক্ষ 17 হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। নামসর্বস্ব প্রতিষ্ঠান নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামে ইসলামী ব্যাংকের 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নানাবিধ ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 363 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 28 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক ডিজি আবুল কালাম আজাদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। আবুল কালাম আজাদ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করেছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের মানুষ সঠিক বিচার পাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সিলেটের একটি হোটেলে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে মামলা পূর্ব মধ্যস্থতার বিধান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় আসিফ নজরুল আরও বলেন, 11টি বিধানে মামলায় যাওয়ার আগে লিগ্যাল এইডে যেতে হবে। সেখানে মীমাংসা না হলে আদালতে মামলায় যেতে পারবেন। এতে করে বিচার প্রার্থীর ব্যয় ও সময় কমে আসবে বলেও জানান তিনি। আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি, যেই রিফর্ম করেছি,
এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে, অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ অ্যাপ চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে পূজা। মণ্ডপগুলোকে ঘিরে কড়া নিরাপত্তার বেষ্টনী থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে। এই উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব নিয়ে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনেরা অলরেডি কিন্তু তারা বলছে। এখন আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে যে এটা আপনাদেরও কিন্তু সবার সাহায্য সহযোগিতা দরকার। পূজা মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবী মোতায়েনের পাশাপাশি এবার চালু করা হয়েছে বিশেষ অ্যাপস, যার মাধ্যমে জানা যাবে প্রতিটি মণ্ডপের তথ্য। গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। গতবার ছিল 4, এবার 5 কোটি টাকা সরকার দিছে। এই জন্য এরপরে যদি কোনো রকমের কোনো ধরনের থাকে, প্রয়োজন থাকে, আমরা অবশ্যই দেখব। মন্দির মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে পূজা কমিটির সদস্যদের নজরদারি বাড়ানোর আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। পুরান ঢাকার সলিমুল্লাহ এতিমখানার সামনে এক গণসমাবেশে তিনি বলেন, রাষ্ট্র হবে জালেমের বিরুদ্ধে মজলুমকে রক্ষার প্রতিষ্ঠান। কিন্তু বিগত 54 বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রাষ্ট্রকে জুলুমের প্রতিষ্ঠান বানিয়ে সাধারণ ও গরিব মানুষের ওপরে অত্যাচার করেছে। জুলাই অভ্যুত্থানের পরে এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করার। যারা মনে করেন পিআর বুঝেন না, খায় না, মাথায় দেয়, তাদেরকে অবশ্যই পিআর সম্পর্কে বুঝতে হবে। যদি বুঝেন তো বাংলাদেশের রাজনীতি টিকতে পারবে, যদি না বুঝেন সিটকে বলবেন। যদি পিআর এর বাহিনী নির্বাচন আবার ফেসিস হবে, গোলাগুলি হবে, মারামারি হবে, ভোটের বাক্স ছিনতাই হবে, কালো টাকা সরাসরি হবে এবং সেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে। দীর্ঘ 35 বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। শিক্ষার্থীদের হাতে ফিরছে ভোটাধিকার, ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের আমেজ। সাধারণ শিক্ষার্থীদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র 7 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণা যত বাড়ছে ততই ব্যস্ত হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাকসু নির্বাচন কমিশন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 18 জন, জিএস পদে 11 এবং এজিএস পদে 16 জন প্রার্থী। ভোট গ্রহণের জন্য থাকছে 17টি কেন্দ্রে 990টি বুথ। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, সালাউদ্দিন আম্মামের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য, একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানের সার্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ সহ মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গণসংযোগও চলছে জোরে সোরে। আমরা চাই একটা শিক্ষার্থী বান্ধব রাকসু, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো আমরা অবশ্যই চাইবো যাতে যে কোনো পার্টি আসুক না কেন, যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে। এদিকে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা।
থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি, যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে চাকসু নির্বাচনের হাওয়া। শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ, মনোনয়ন সংগ্রহ আর জমা দেওয়া নিয়ে প্রার্থীদের মাঝে তুমুল উত্তেজনা। এদিকে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন জমা দেওয়ার সময় আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দীর্ঘ ৩৫ বছর পর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। মনোনয়ন সংগ্রহের পর প্রার্থীরা এখন ব্যস্ত জমা দেয়া নিয়ে। এর মাঝে মনোনয়ন জমার সময় বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ছাত্রদলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন করলে তা নাকচ করে দেয় নির্বাচন কমিশন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন এবং কি এমন কিছু হইতে পারে 90-এর একটা প্ল্যাটফর্ম তৈরি হইতে পারে, এটাও প্রস্তুতি আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। সাম্প্রতিক যা হবে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এর ঘণ্টাখানেক পরেই সিদ্ধান্ত পরিবর্তন করে সময় বাড়ায় নির্বাচন কমিশন। আজকে যেহেতু একটু দেরি করে সিদ্ধান্ত আমরা নিতে হয়েছে, সেই জন্য আমরা 5টা পর্যন্ত বাড়ালাম। হ্যাঁ, বিতরণ গ্রহণ দুইটাই, আগামী দিনও 5টা পর্যন্ত গ্রহণটা চলবে। এই সময় বাড়ানোকে স্বাগত জানিয়েছে ছাত্র শিবির। সুষ্ঠু প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং নির্বাচন কমিশন যদি মনে করেন যে দরকার ছিল সময় বাড়ানোর, আমি এটাকে আসলে ভালোভাবেই দেখছি, ওয়েলকাম করছি। মানে আশা করতেছি যারা এর পরবর্তীতে অংশগ্রহণ করবেন তারা খুব সুন্দরভাবে প্যানেল নির্বাচন করবেন। এদিকে প্রার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা, আবাসন, নিরাপত্তা, ক্যান্টিন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করবেন তারা। চাকসু নির্বাচনে আজ পর্যন্ত 1126 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর জমা দিয়েছেন 193 জন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। $8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনিক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, চলতি অর্থ বছরে প্রথম 2 মাসে গত বছরের তুলনায় এডিবি বাস্তবায়ন কম হয়েছে। এই বিষয়টি পর্যালোচনা করে সরকার করণীয় ঠিক করবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানের 7টি ট্রাকে 37.46 মেট্রিক টন ইলিশ মেট্রোপলিটন বন্দরে প্রবেশ করে। কলকাতার 5টি প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করছে। বাংলাদেশ সরকার এবছর দুর্গাপূজা উপলক্ষে 37টি প্রতিষ্ঠানকে মোট 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, আগামী 5 অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে এবং প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে $12.5 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 1515 টাকা। আন্তর্জাতিক সংবাদ। সেপ্টেম্বরে প্রথম 15 দিনে গত 2 মাসের তুলনায় রাশিয়া থেকে বেশি তেল কিনেছে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কেনার ঘটনাকে কেন্দ্র করে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ফলে ভারতের পণ্যের ওপর মোট 50% শুল্ক আরোপ হয়েছে। এ সময় এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনা কমানোর বদলে আরও বাড়িয়েছে ভারত। ভারতের অপরিশোধিত তেলের চাহিদায় 88% আমদানি করা হয়। তবে রাশিয়া থেকে ঠিক কি পরিমাণ তেল আমদানি করা হয় তা এখনো জানা যায়নি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। একই দিনে ওয়াশিংটনে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে।
গ্রাম আদালতে ছোটখাটো অভিযোগগুলো নিষ্পত্তি হলে মামলার চাপ অনেকটাই কমবে। এতে মানুষ স্বল্প সময়ে এবং সহজে বিচার পাবে। একই সাথে মামলার জটও হ্রাস পাবে। রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় আইন আদালত বিটে সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের 25 সদস্য অংশ নেন। বক্তারা জানান, দেশের 61 জেলায় গ্রাম আদালত সক্রিয় আছে এবং ইতিমধ্যে প্রায় 1,59,000 মামলায় এই ব্যবস্থার মাধ্যমে সমাধান হয়েছে। খেলার খবর শুরুতে এশিয়া কাপ। এশিয়া কাপের সুপার 4 পর্ব নিশ্চিত করার লক্ষ্যে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 88 রানে। এর আগে আরব আমিরাতে গেলেও রেফারির বিতর্কে মাঠেই যায়নি পাকিস্তান। শেষে অভিযুক্ত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ক্ষমা প্রার্থনা করলেও অবসান ঘটে জটিলতার। নির্ধারিত সময়ের 1 ঘণ্টা পর দুবাইয়ে মাঠে গড়ায় খেলা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের 3 রানে সিয়াম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। দলের 9 রানে সাহিবজাদা ফারহানকে হারায় তারা। 2 উইকেটেই তুলে নেন জুনাইদ সিদ্দিকী। এরপর ফখর জামানকে নিয়ে দলে বিপর্যয় রোধের চেষ্টা করেন অধিনায়ক সালমান আগা। ফেডারেশন কাপ গলফ চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শিরোপা জিতেছে কুর্মিটোলা গলফ ক্লাব এবং আর্মি গলফ ক্লাব। বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের 17টি ক্লাবের 133 জন গলফার অংশ নেন। তাছাড়া প্রথম আন্তঃ ক্লাব প্রফেশনাল গলফ টুর্নামেন্টে অংশ নেন 40 জন প্রফেশনাল গলফার। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এ সময় গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AKM আব্দুল্লাহিল বাকি, বিপিজি এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ রাজ্জাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গুম, খুন ও জুলাই গণহত্যায় সেনাবাহিনী, পুলিশ সহ জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদ ইসলামের। কাল আবারও সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালে। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাব আলী রিয়াজের। পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে আশা ইউরোপীয় ইউনিয়নের। আন্দোলনের নামে ভোটকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না বলছে বিএনপি। 6 দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটের চরম ভোগান্তি। কাল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচির ডাক। 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ইস্যু সহ তুলে ধরা হবে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী অগ্রগতি। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। এবং ডেমু ট্রেন ভাঙাড়ি হিসেবে বিক্রি করবে রেল বিভাগ। ক্ষতি 600 কোটি টাকা। সাবেক মহাপরিচালক সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।